দর্শক সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারুফা রহমান এবং পুরো অনুষ্ঠান জুড়ে আজকে আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। তার কাছ থেকে আমরা মূলত আজকে জানার চেষ্টা করব মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমেই জানতে চাই আপনি কেমন আছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যে সমস্ত দর্শক শ্রোতারা আমাদের কথাগুলি শুনবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে সেই বিজয়টা আসলে কেমন ছিল, ওই দিনটি কেমন ছিল, সেই মুহূর্তটা যদি একটু বর্ণনা করতেন। ওই বিজয় দিবসটা আমাদের জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ একটা দিন ছিল। যদিও আমরা উদযাপন করতে পারিনি, কারণ আমরা যুদ্ধের ময়দানে ছিলাম। ওটা ছিল আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ অর্জনের একটা দিন। বাংলাদেশের জনগণ সেদিন পাকিস্তানিদের হাত থেকে মুক্ত হয়েছিল এবং বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বাঙালিরা সুযোগ পায় প্রথমবারের মতো তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করা, দেশ পরিচালনা করা, তাদের মতো করে নির্বাচন করা। আপনি একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাটা আসলে কি আপনার কাছে জানতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে পাকিস্তানিদের হাতে আমরা বিভিন্নভাবে নিগৃহীত ছিলাম, বৈষম্য হয়েছিল, সেই বৈষম্যটা যেন নিরসন হয় এবং আমাদের যে গণতন্ত্র ছিল না সেই গণতন্ত্র যেন পুনঃপ্রতিষ্ঠা হয়। এখানে যে অর্থনৈতিকভাবে এই দেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের লোকেরা বঞ্চিত হচ্ছিল, অর্থনৈতিকভাবে যেন তাদের সমান অধিকার হয়। চাকরির ক্ষেত্রে জাতি ধর্ম নির্বিশেষে সকলের যেন প্রতিনিধিত্ব থাকে। শিক্ষাক্ষেত্রে বলেন, স্বাস্থ্যক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে প্রত্যেকটা ধর্মের লোকের সমান অধিকার থাকবে এবং সবাই বাংলাদেশি হিসাবে বেঁচে থাকবো। স্বাধীনতার 53 বছর পরও তাহলে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটি কেন বাস্তবায়ন হলো না বলে মনে করেন? হলো না এই জন্য দক্ষ, নিরপেক্ষ, অভিজ্ঞ লোক জিয়াউর রহমান সময় ছাড়া বাকি সময় তেমন নেই। বেগম জিয়ার সময় আমরা যৌথভাবে সরকার পরিচালনা করেছিলাম 1991 সালের পরে, যার জন্য এই সরকার আপনি ধরে নিতে পারেন বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়ার পরে এই সরকার ছিল দ্বিতীয় ভালো সরকার। এর পরবর্তী সরকারগুলি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। রাজনৈতিক নেতৃত্বের দায় আসলে এখানে কতখানি? 100%। রাজনৈতিক নেতাদের ভুলের কারণে, রাজনৈতিক নেতাদের দুর্নীতির কারণে, রাজনৈতিক নেতাদের অপরিপক্কতার কারণে, রাজনৈতিক নেতাদের অভিজ্ঞতার অভাবে বাংলাদেশের বর্তমানে এই পরিণতি হয়েছে। মুক্তিযুদ্ধ প্রসঙ্গেই আছি, আবারও আসবো। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে ছিলেন এক সময়, সেটি ছেড়ে আসলেন কেন? শুধু ছিলাম না, বাংলাদেশ জাতীয়তাবাদী গঠনের অন্যতম একজন কারিগর ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলের নাম দিয়েছিল জাগো দল। আমি উনাকে পরামর্শ দিয়ে বলেছিলাম জাতীয়তাবাদী দল করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অরিজিনাল ডকুমেন্ট আমার হাতে এখনও আছে, এটা আমি কাউকে হস্তান্তর করিনি। সুতরাং এই দলের জন্মের সাথে আমি জড়িত। আমার আসার পিছনে অনেকগুলি কারণ আছে, তাদের অনেকগুলি কাজকর্ম আমার পছন্দ হয় নাই। সুতরাং আমার এখানে ঝগড়া না করে আমি মনে করেছি আমি নিজেই দল ত্যাগ করি। এখন কি আবারও সে আগের অবস্থানে যদি আপনাকে বিএনপির দিক থেকে বলা হয় বা আহ্বান জানানো হয়, আপনি কি বিএনপিতে আবারও যোগ দিবেন কিনা? আমি এরকম একটা হাইপোথেটিক্যাল প্রশ্নের জবাব দিতে চাই না। আগে তাদের পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব আসে সেটা নিয়ে আলোচনা করব। আন্দাজের উপরে মনে মনে কলা খাইলে তো হবে না। আবারও মুক্তিযুদ্ধ ইস্যুতে ফিরে যেতে চাই। আমরা যদি বলি যে এই যে স্বাধীনতার যুদ্ধের জন্য যে প্রথম বিদ্রোহটা আসলো, এই বিদ্রোহের ইতিহাসটি আসলে আপনার কাছে জানতে চাই। 1970 সালে যখন নির্বাচন হয় তখন আমি চট্টগ্রামে ছিলাম, 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। মূলত ওই নির্বাচনটা হয়েছিল বাঙালি এবং অবাঙালিদের মধ্যে। তখন কিন্তু বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল ছিল না, শুধু মুসলিম লীগ ছাড়া। মুসলিম লীগ এই দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল না। এই দেশের প্রতিনিধিত্ব করছিল আওয়ামী লীগ।
আওয়ামী লীগকে আর পূর্বে জনগণ তেমন ক্ষমতায় দেখে নাই। তাদের অভিজ্ঞতা কীরকম, তাদের সততা কীরকম, তাদের দক্ষতা কীরকম, রাষ্ট্র পরিচালনায় করায় তাদের কী ধরনের পদক্ষেপ নিতে পারে, এগুলি জনগণের জানা ছিল না। শেখ মুজিবুর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। নির্বাচনে যখন তারা আসলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানে মোট আসন সংখ্যা ছিল 169টি। 169টি আসনের মধ্যে 167 আসনে আওয়ামী লীগ জয়লাভ করে। অর্থাৎ তৎকালীন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যদি দুটাই মিলাই, তাহলে এই শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা। কিন্তু আমরা যারা সামরিক বাহিনীতে ছিলাম, আমি চট্টগ্রামে ছিলাম, পাকিস্তান থেকে নতুন নতুন সেনাদল আসছিল, গোলা বারুদ আসছিল। অথচ 65 সালের যুদ্ধেও আমি ছিলাম সশস্ত্র বাহিনীর সাথে। তখন পূর্ব পাকিস্তান, ওই সময় পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল। তখন কিন্তু পাকিস্তান থেকে কোনো গোলা বারুদও আসে নাই, নতুন সেনাদলও আসে নাই। তাহলে আমাদের মনে একটা প্রশ্ন হলো এবং সন্দেহের সৃষ্টি হলো, কী কারণে নতুন নতুন সেনাদল এবং অস্ত্র আসা শুরু হলো। এটাই আমরা নিশ্চিত হলাম যে বলপূর্বক তৎকালীন পূর্ব পাকিস্তানিদেরকে দমন করা হবে। শেখ মুজিবকে তারা কোনো অবস্থাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবে না। 7ই মার্চে তিনি একটা ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক ভাষণ যাকে বলা হয়। ওই ভাষণেও তিনি বাংলাদেশের স্বাধীনতার কথা বলে নাই। আমরা কিন্তু আমাদের বিদ্রোহের পরিকল্পনাটা কখনো বন্ধ করে নেই। আমি, তৎকালীন মেজর জিয়া এবং আমাদের নেতা ছিল লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরী, যাকে প্রথম রাত্রেই 25 তারিখ রাত্রেই জিপের পিছনে টেনে হিঁচড়ে হত্যা করা হয়। তিনি ছিলেন প্রকৃতপক্ষে আমাদের বিদ্রোহের নেতা। আমরা 3 জনেই বিদ্রোহ পরিকল্পনা করি। আমার মাধ্যম ছিল নায়েব সুবেদার আব্দুল হামিদ, আমার কোয়ার্টার মাস্টার ছিল। আমি ছিলাম কোয়ার্টার মাস্টার অষ্টম বেঙ্গল রেজিমেন্টের, তিনি ছিলেন নায়েব সুবেদার কোয়ার্টার মাস্টার। তার মাধ্যমে অষ্টম বেঙ্গলের বিভিন্ন প্লাটুনের সিপাহীদের সাথে, যাদের মাধ্যমে বিদ্রোহ করা সম্ভব, তাদের সাথে আমাদের একটা যোগাযোগ স্থাপন হয়েছিল এবং অষ্টম বেঙ্গলের মোটামুটি সেনা সদস্যরা বিদ্রোহ করার জন্য প্রস্তুত ছিল। এছাড়াও সবচেয়ে বড় কথা হলো, বাহিরে জনগণ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। মার্চ মাসের 1 তারিখ থেকে চট্টগ্রামের বিভিন্ন ঘরে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই পতাকাতে বাংলাদেশের মানচিত্র ছিল। অর্থাৎ বাংলাদেশের জনগণও মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত ছিল। সুতরাং আমাদের পক্ষে মুক্তিযুদ্ধ শুরু করলে এখানে ফেল হওয়ার বা সফলতা আসবে না, এটার কোনো সুযোগ ছিল না। আমরা মুক্তিযুদ্ধের সময়কার অনেক না জানা কথা আপনার কাছ থেকে শুনছি, বাকি গল্পটি শুনবো, কিন্তু তার আগে একটি বিরতি নিচ্ছি। দর্শক, বিজয় দিবসের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে মূলত আমরা বিজয় দিবস কেন্দ্রিক আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন বীর বিক্রম কর্নেল অলি আহমেদ। আমরা সেই বিদ্রোহের শুরুর যে অংশে ছিলাম। আপনাকে বলছিলাম 25 তারিখ সকাল থেকে কর্মকাণ্ড শুরু হয়ে গেল। লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়া ছিল অধিনায়ক। তিনি অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে 8-10 ভাগে বিভক্ত করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন। তখন এটা অত্যন্ত স্পষ্ট ছিল আমাদেরকে মারার জন্য বিভিন্ন জায়গায় বিভক্ত করে পাঠানো হচ্ছে, অথবা আমাদের শক্তিটা যেন এক জায়গায় একত্রিতভাবে আমরা প্রয়োগ করতে না পারি, সেটা তিনি নিশ্চিত করছেন। জঞ্জুয়া সাহেব কী করলেন, উনি নিজেই তৎকালীন মেজর মীর শওকত আলীকে নিয়ে চট্টগ্রাম বন্দরে চলে গেলেন সওয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করার জন্য, গোলা বারুদ খালাস করার জন্য। জিয়াউর রহমান সাহেবকে দায়িত্ব দিলেন সেকেন্ড লেফটেন্যান্ট শমশের মুবিনকে সাথে নিয়ে 16 শহর থেকে চট্টগ্রাম সেনানিবাস পর্যন্ত যতগুলি ব্যারিকেড আছে সব ব্যারিকেডগুলি উঠাই দেওয়ার জন্য। ওনারা ব্যারিকেড একটা উঠাচ্ছেন, দ্বিতীয়টা যাচ্ছেন, প্রথমটা আবার নিজের জায়গায় জনগণ প্রতিস্থাপন করছে। কোনো ব্যারিকেড উঠাচ্ছেন আর জনগণ আবার ব্যারিকেড লাগাইয়ে দিচ্ছেন। সুতরাং কোনো ফলপ্রসূ কিছু ছিল না। তো সন্ধ্যার সময় আমি মনে করলাম এমন একটা গমট ভাব, সবাই চারিদিকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গায় চলে গেছে। আজকে রাত্রে যদি ঘটনা হয় তাহলে আমি আর কী করণীয়? তাহলে তৎকালীন মেজর জিয়ার সাথে পরামর্শ করাটা অত্যন্ত জরুরি। আমি গিয়ে তৎকালীন মেজর জিয়াকে পেলাম বাইজিদ বোস্তামি কোকা-কোলা ফ্যাক্টরিতে। বাইরে উনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, ট্রুপসরাও দাঁড়িয়ে আছে। ওনাকে বললাম যে আপনি একটু ভিতরে আসেন, আপনার সাথে কথা আছে।
ওনাকে ভিতরে নিয়ে গেলাম, ওনাকে বললাম স্যার আমার বদ্ধ ধারণা ঘটনা আজকে রাত থেকে ঘটতে যাচ্ছে। আমারই এক বন্ধু তিনি টেলিফোন করলেন যে মামা তুমি তো একদিন কথা দিয়েছিলে বাংলাদেশে যদি কোনো সমস্যা হয় তুমি আমাদের সাথে থাকবে, 8ম বেঙ্গল রেজিমেন্ট সাথে থাকবে, এখন কি? তা আমাদের কী হয়েছে বলো? বলতে ঢাকা থেকে একজন লোক আসছে, তখন রাত্রে 11টার পরে, কিন্তু বলতে ঢাকার থেকে একজন লোক আসছে, পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যেই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে, রেডিও স্টেশন দখল করে নিয়েছে, ইপিআর হেডকোয়ার্টার দখল করে নিয়েছে, রাজারবাগ দখল করে নিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে প্রবেশ করে তারা হত্যাকাণ্ড চালাচ্ছে। 25 মার্চের ঘটনা, 25 মার্চে রাত্রের ঘটনা বলছি। তার কাছ থেকে আব্দুল কাদের, তিনি ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তখন আমি তাকে বললাম যে আমরা বিদ্রোহ করছি, তুমি এই সংবাদটা আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরকে বলে দাও, তারাও যেন প্রস্তুতি গ্রহণ করে এবং ঘরে যেন কেউ না থাকে। 8ম বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করে আমার নেতৃত্বে। তারপরে মধ্যখানে একটা খোলা জায়গা ছিল, জিয়াউর রহমান সাহেবকে বললেন যে আমি পুরো ব্যাটালিয়ন এক জায়গায় করছি, আপনাকে হস্তান্তর করবো অফিসিয়ালি। সবাইকে ওখানে একত্রিত করলাম, প্রেডে দাঁড়ালো সবাই, তাকে অভিবাদন দিয়ে ব্যাটালিয়নের সমস্ত দায়িত্ব তৎকালীন মেজর জিয়ার উপর হস্তান্তর করা হলো। তিনি দায়িত্ব নিলেন। উঁচা কোনো জায়গা ছিল না যেখান থেকে তিনি সেনা সদস্যদেরকে অ্যাড্রেস করতে পারে বা কথা বলতে পারে। তখন আমরা একটা তেলের ড্রাম সোজা করে দাঁড় করালাম, ওটার উপরে মেজর জিয়া দাঁড়ালেন। তিনি আমার ডান হাত ধরলেন, তার ডান হাত উঁচু করে বললেন এই মুহূর্ত থেকে আমরা বিদ্রোহ করলাম এবং আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও বাংলাদেশকে আমরা স্বাধীন করব। বাংলাদেশকে স্বাধীন না করা পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। তখন আমরা চট্টগ্রাম শহর থেকে বাইরে করলডাঙ্গা পাহাড়ে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে সকাল 10টা, 10:30টার দিকে জিয়াউর রহমান সবাইকে বললেন যে আপনারা পাশে ছড়া আছে, একটা ছড়াতে গিয়ে অজু করে আসেন। সবাই অজু করে আসলো। অজু করার পরে তিনি সবাইকে শপথ বাক্য পাঠ করালেন যে আমরা এখন থেকে বাংলাদেশের প্রতি অনুগত থাকব, শেষ রক্তবিন্দু দিয়েও বাংলাদেশকে স্বাধীন করব, বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা অন্য কোথাও যাব না। আমরা চলে গেলাম বুলে পটিয়া থানাতে। পটিয়া থানাতে গিয়ে ওখানে বসলাম। ওখানে একজন লোক আসলো, মিস্টার মাহমুদ, পটিয়া বগুড়া বাড়ি, 6 ফিট 2 ইঞ্চি লম্বা। তিনি আসা বললেন যে ক্যাপ্টেন অলি আহমদকে। তা বললেন যে কেন ক্যাপ্টেন অলি আহমদকে তালাশ করছেন? তিনি বললেন যে আপনারা যদি স্বাধীনতা ঘোষণা না করেন তাহলে বাংলাদেশের জনগণ কিভাবে জানবে? তাহলে স্বাধীনতা ঘোষণা করবে কিন্তু ক্যাপ্টেন অলি আহমদ না। আমার সামনে যিনি বসে আছেন উনি হচ্ছেন তৎকালীন মেজর জিয়াউর রহমান, তিনি স্বাধীনতা ঘোষণা করবেন। আমাদের কানে কিন্তু কোনো র্যাঙ্ক ছিল না, শুধু ইউনিফর্ম ছিল। এবং জিয়াউর রহমান সাহেব যে প্রথমে স্ক্রিপ্টটা লিখলেন তখন আমি শুধু 2টা শব্দ অ্যাড করলাম, আন্ডার দ্য ব্লেসিং অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড প্রভিশনাল হেড অফ দ্য স্টেট। এই 2টা শব্দ আমি অ্যাড করলাম এবং তিনি এটাতে রাজি হলেন। তিনি ঠিক মগরিবের আখ্যান দিয়ে বা পর দিয়ে তিনি রেডিও ট্রান্সমিটিংয়ে ব্রডকাস্টিংয়ে তিনি চলে যান। আমি পাশে বসা ছিলাম। জিয়াউর রহমান এই সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এর দলিল পাবেন আপনি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডি। তিনি একটা নৈশভোজে বলেছিলেন দ্যাট আই এম হ্যাপি টু রিসিভ এ পারসন হু ফার্স্ট ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। নির্বাচন কবে নাগাদ হওয়া উচিত বা চান বলে মনে করেন? আমি মনে করি বর্তমান সরকারের পক্ষে বেশি দূরে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম অন্তত আওয়ামী লীগের যারা বড় বড় টাকা লুণ্ঠনকারী আছে, টাকা পাচারকারী আছে, যারা জনগণকে দুঃখ কষ্ট দিয়েছে, 15 বছর নির্যাতন করেছে, হিন্দুদের উপর নির্যাতন করেছে, তাদের উপর জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবে। এখনও পর্যন্ত একজন লোককেও শাস্তি দিয়ে জেলে নিতে পারে নাই। অনেকে ঘোরাঘুরি করছে, লুকিয়ে আছে, তাদেরকেও ধরার কোনো ব্যবস্থা নাই। আমাদের মধ্যে অনেকে আছে যারা সাহায্য করে আওয়ামী লীগের বড় বড় হোমরা চোমরা নেতাকে টাকা নিয়ে বিদেশে পাচার করে দিয়েছে। এই হলো অবস্থা। এই সরকার যাওয়ার পরে রাজনৈতিক সরকার আসলেও কতদূর আমরা ট্রায়াল করতে পারবো সেই ব্যাপারে আমি সন্দিহান। কারণ তখন আমাদের অনেক আত্মীয় বাইরেই আসবে। সেজন্য আমরা বারবার এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি অন্তত আপনারা কিছু সংস্কার করে দেন এবং যারা ব্যাপক দুর্নীতি করেছে, জনগণের টাকা লুণ্ঠন করেছে, তাদের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করেন।
শুধু জেলে আবদ্ধ করে রাখলে হবে না, তাদের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করার ব্যবস্থা নিতে হবে। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেশবাসীর উদ্দেশ্যে বা তরুণদের উদ্দেশ্যে যারা এই দীর্ঘ লড়াই করে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে, তাদের উদ্দেশ্যে আপনার বলার কিছু আছে কিনা এই বিজয় দিবসে? বিজয় দিবসে আমি হলাম বাংলাদেশে যারা জীবিত আছে, অ্যাক্টিভ রাজনীতিতে আছে, আমি সবচেয়ে বর্ষিয়ান। আবেগে যদি আপনারা দেশ পরিচালনা করেন, আবেগের কাছে যদি বন্দী হয়ে যান, তাহলে আপনারা ভুল পথে পরিচালিত হবেন। যারা অভিজ্ঞ, যারা দেশ পরিচালনা করতে পারে, যাদের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নাই, তাদেরকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বে নিয়োজিত করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আমাদের কাছে তুলে ধরার জন্য। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে একজন বর্ষিয়ান নেতা এবং প্রথম বিদ্রোহকারী হিসেবে সমগ্র বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আজকে আমরা মূলত বিজয় দিবস কেন্দ্রিক আলাপ করেছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত ছিলেন ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তার কাছ থেকে মূলত আমরা জানার চেষ্টা করেছি মুক্তিযুদ্ধকালীন অনেক অজানা তথ্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।